আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন বাংলা ভিশন সমসাময়িকে। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আপনারা জানেন যে আসলে নির্বাচনের ট্রেনে উঠেছে কিন্তু বাংলাদেশ। এর প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে। আজকে কিছুক্ষণ আগে এই মুহূর্তে সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সারা দেশে 237 জনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন ইতিমধ্যেই। আর এর বাইরে 64টা আসনে এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। হয়তোবা তারা তাদের জোট সঙ্গী যারা আছেন তাদের জন্য ছাড় দেবে, অথবা আর কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে হয়তোবা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, এই সিদ্ধান্ত পরে জানা যাবে। দর্শক, এ বিষয়ে আমরা কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের বিশেষ প্রতিনিধি, দীর্ঘদিন যাবৎ বিএনপি বিট কাভার করে আসছেন। এই প্রসঙ্গে আমরা ওনার ওনার সাথে আজকে আলোচনা করব যে কিছুক্ষণ আগে যে প্রার্থী ঘোষণা হয়েছে আসলে কেমন হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন দর্শক সিকান্দার ইমান। সিকান্দার ইমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। আর ভাই, আহ, কেমন হলো প্রথমেই যদি এই প্রশ্ন করতে চাই? কেমন হলো বলতে আসলে বিএনপি একটু দেরিতে হলেও এই যে প্রার্থী তালিকাটা ঘোষণা করে দিয়েছে, এটা ভালো হয়েছে। আমার মতে এটা ভালো হয়েছে এই কারণে, কারণ আপনি খেয়াল করবেন, আপনিও কিন্তু বিএনপি বিট করতেন একটা সময়, এখন বড় দায়িত্ব পালন করছেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে 300 আসনে জামাত কিন্তু তাদের প্রার্থীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। তো জামাতের প্রার্থীরা মাঠে নামছে, মাঠ চষে বেড়াচ্ছে, তারা বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছে, পোস্টারিং হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারা অ্যাক্টিভ। একই সঙ্গে অন্যান্য ছোট ছোট যে দলগুলো আছে তাদের যেসব জায়গায় প্রার্থী রয়েছে, আপনি খেয়াল করুন কোদাল মার্কা, মানে হচ্ছে আমাদের কমরেড সাইফুল হক ভাই যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তার পার্টিও কিন্তু যেই জায়গায় তারা কিন্তু 300 আসনে প্রার্থী দেবে না, যেই জায়গায় তারা প্রার্থী দেবে সেসব জায়গায় তারা প্রচারণা চালাচ্ছে। একই সঙ্গে এনসিপিও কিন্তু প্রচারণা চালাচ্ছে। শুধুমাত্র বিএনপির ক্ষেত্রে কিন্তু বিষয়টা ব্যতিক্রম। বিএনপির একই আসনে হয়তো 4 জন 5 জন, কোথাও কোথাও এর চেয়েও বেশি প্রচারণায় অংশ নিচ্ছে। কেউই কিন্তু এতদিন নিশ্চিত ছিল না যে আসলে কে মনোনয়ন পাবে, ধানের শীষের প্রতীকটা আসলে কে পাবে। ফলে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো সুযোগ কিন্তু এতদিন ছিল না এবং অনেক জায়গায় কিন্তু এ নিয়ে কিন্তু বিবাদ ছিল এবং মানে হাতাহাতি, অনেক জায়গায় মারামারি পর্যন্ত হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে যারা বিএনপির এতদিনের জোট সঙ্গী, যারা বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, সেই আন্দোলনের শরিক যারা, তাদেরকে যাতে ছাড় দেয়া না হয় এটা নিয়েও কিন্তু গণ্ডগোল হয়েছে। অনেক জায়গায় আমরা বহিষ্কারের ঘটনা দেখেছি, অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে সতর্ক করা হয়েছে, অনেক জায়গায় কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। কেন? যাতে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়নি বা ঘোষণা দেওয়া হয়নি। প্রার্থী চূড়ান্ত সেটা কিন্তু হয়তো আগে থেকেই ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, কিন্তু আজকে যখন এটা ঘোষণা হলো, এখন দেখবেন আগামীকাল থেকে বাংলাদেশের রাজনীতির চিত্রটা একেবারেই পাল্টে গেছে। বিশেষ করে যাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে প্রতীক, যাদেরকে বিএনপি চূড়ান্ত মনোনয়ন দিয়েছে, তারাই কিন্তু মাঠে থাকবে এবং তাদের সঙ্গে অন্য যারা এতদিন মাঠে ছিল তারাও হয়তো থাকবে। তারা থাকবে কিভাবে? তারা থাকবে তার সহযোগী হিসেবে, ধানের শীষের পক্ষে থাকবে। নিশ্চয়ই আমি আশা করি অল্প সময়ের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং বক্তব্য রেখে তিনি এই কথাটি বলবেন, যে কথাটি তিনি এতদিন বিভিন্ন বিভাগীয় পর্যায়ে নেতাদেরকে ডেকে এনে বলতেন, যে আসলে যাকেই মনোনয়ন দেওয়া হয়, এক আসলে তো একজনের বেশি 2জনকে 3জনকে দেওয়া সম্ভব না। সুতরাং যাকেই দেওয়া হয় তার পক্ষে যাতে সবাই ঐক্যবদ্ধ থাকে। এবং একটি কথা তিনি মনে করিয়ে দেয় সবসময়, সব অনুষ্ঠানে তিনি স্কাইপে যুক্ত হয়ে, যে বিগত দিনে ফ্যাসিবাদী আন্দোলনে আপনারা সবাই ছিলেন, কিন্তু হয়তো দল একজনকে মূল্যায়ন করবে, আপনারা দৃশ্য তো দেখছেন, আসলে তা নয়। একজনকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নামানো হচ্ছে, বাকিরা কিন্তু সবাই মাঠে থাকবে এবং মূল্যায়ন কিন্তু প্রত্যেকেরই করা হবে। এটি কিন্তু তার একটা আমার নির্দেশনা। এতদিন সেটা ইন্টারনালি বলা হতো, এখন যখন প্রার্থী ঘোষণা করা হয়েছে, এখন হয়তো এটি সামগ্রিকভাবে তিনি বলবেন। সেক্ষেত্রে 237 জন যে প্রার্থীগুলো আছে, অনেকদিন ধরে কিন্তু বলা হচ্ছে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বিভিন্ন বিএনপির যে সভা সমাবেশগুলো ছিল সেখানে কিন্তু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছিলেন এবং দেশবাসীর উদ্দেশ্যেও বলছিলেন যে এবারের প্রার্থী তালিকায় অনেক চমক থাকবে। এই ধরনের চমক আসলে কি দেখতে আপনি পাচ্ছেন? চমক দেখছেন না? ছাত্র নেতা তাদেরকে বিভিন্ন আসন থেকে নমিনেশন দিয়েছে। অনেক নেতা যারা বয়স হয়ে গেছে তাদের মেয়েকে, ওই যে জেব্রিন এক মেয়ে, তাকে দিয়েছে। আপনি দেখেছেন এর আগে 2018 সালের নির্বাচনে তিনি কিন্তু ভাইরাল হয়েছিলেন এবং তিনি একাই ফাইট করেছেন, সেই মেয়েকে কিন্তু এখন নমিনেশন দিয়েছে। এবং ছাত্রদল থেকে তারা বলে যে ছাত্রদলের সোনালী অতীত, এই যে যারা রয়েছে এমন বেশ কয়েকজনের কিন্তু বিভিন্ন আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।
আপনি বলবেন যে ওই আসনে কি যোগ্যতা সম্পন্ন লোক ছিল না, ওই আসনে কিন্তু এর আগে এমপি হয়েছে এমন প্রার্থীও কিন্তু আছে। কিন্তু ওই যে চমকের কথা বলছিলেন, চমকটা হচ্ছে যোগ্যতা। অর্থাৎ বয়স হলে কিংবা দলের প্রতি আনুগত্য থাকলেই যে তার যোগ্যতা হবে তা কিন্তু নয়, সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কি পরিমাণ আছে এটাই কিন্তু এবারের বিএনপির প্রার্থী যে মনোনয়ন দিয়েছে তার প্রধান এবং প্রথম যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়েছে বলে আমি মনে করছি। সেক্ষেত্রে আপনি কি একটু আরেকটু বিস্তারিত বলবেন, যে আরো মানে কিছু নাম উল্লেখ করবেন যে যে চমকগুলোর মানে এখনো হয়তো বা আস্তে আস্তে কিছুক্ষণ পরের সবগুলো পত্রিকাগুলোতে প্রার্থী ধরে ধরে হয়তো বা প্রকাশ হবে, অনেকে মানুষ জানে না, আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে জানাইতে চাই। যেমন দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি বলতে চান, আপনি শুরু থেকেই দেখেন এই যে পঞ্চগড়ের আগে কি হতো, আমরা দেখতাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, উনাকে কিন্তু নমিনেশন দেওয়া হতো এবং তিনি কিন্তু এমপি হয়েছেন, উনি অনেক দায়িত্ব পালন করেছেন। এখন কিন্তু তার জায়গায় ব্যারিস্টার নওশাদ জমির তার ছেলেকে দিয়েছে, মানে এক নম্বর আসনেই এক নম্বর বড় চমক নওশাদ জমিরকে দিয়েছেন। এখন আপনি বলবেন যে তাহলে কি নওশাদ জমির কি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন? না, কানেক্টিভিটি, অর্থাৎ এই যে নওশাদ জমির যিনি ইয়ং এনার্জেটিক, ফলে তার বাবা যেই বিএনপির ক্ষেত্রটা তৈরি করে গেছে সেই জায়গাটা কিন্তু সে এখন ধরে রাখার জন্য সেটা দিয়েছে। এরপরে দেখেন আপনার এই প্রথম পাতাতেই দেখেন ঠাকুরগাঁয়ে বেশ কয়েকজন আছে এবং বেগম খালেদা জিয়া কিন্তু 3 জায়গা থেকে এবার মানে নির্বাচন আমরা এই প্রশ্নটা করতাম যে আসলে আমরা এখন সব গণমাধ্যমগুলোতে এসেছে বেগম খালেদা জিয়া 3 জায়গা থেকে এবং জনাব তারেক রহমান 1 জায়গা থেকে নির্বাচন করবেন, সেই 3 জায়গাগুলো কোনটা কোনটা? এই যে বগুড়া থেকে করবেন, দিনাজপুর থেকে করবেন এবং ফেনী থেকে করবেন, অর্থাৎ নির্বাচনের যে বিষয়টা তিনি 3 জায়গা থেকে করবেন। এর আগে তিনি কখনো পরাজিত হয়নি, হয়তো এবারও পরাজিত হবেন না, ফলে 2টি আসন তিনি ছেড়ে দিবেন এবং সেখানেও যারা ত্যাগী রয়েছেন তাদেরকে পরবর্তীতে মূল্যায়ন করা হবে 2টি আসনে, 1টি আসন রেখে বাকিটা তো ছেড়ে দিবে। আর তারেক রহমান তো বগুড়া 6 থেকে তিনি নির্বাচন করবেন, 1টি আসন থেকে তিনি নির্বাচন করবেন। আর বগুড়ার একটা আসন এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি, সেখানে অন্য একটা দলের ভাইটাল ক্যান্ডিডেট, মানে ভাইটাল একজন মানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ওখানে আছেন, মাহমুদুর রহমান মান্না, একই সাথে আবার বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ওখানে আছেন মীর শাহ আলম, মানে এখন পর্যন্ত এই আসনগুলো ঘোষণা করা হয়নি। ইভেন এর সাথেও প্রায় 237টি বাদে 300টির মধ্যে এখন পর্যন্ত 63টি আসন ঘোষণা করা হয়নি। এগুলো আসলে কিসের জন্য? আপনি বিএনপি মহাসচিবের কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলনটি ছিল গুলশান কার্যালয়ে, সেখানে তার বক্তব্যটা আপনি শুনেছেন নিশ্চয়ই। তিনি কিন্তু বলেছেন আমরা এই আসনগুলোতে এখন মনোনয়ন দিচ্ছি না, অর্থাৎ ভবিষ্যতেও যে তিনি দিবেন না তা কিন্তু নয়। এখানে বিগত, আমি আগেই বলেছি, বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে বিএনপির জোট সঙ্গী যারা ছিলেন, আপনি মাহমুদুর রহমান মান্না সাহেবের কথা বললেন, তো মাহমুদুর রহমান মান্না সাহেব ছাড়াও তো এখানে আরও অনেকেই রয়েছেন যারা বিগত দিনে বিএনপির সঙ্গে ছিল, যুগপৎ আন্দোলনে ছিল। তারেক রহমানের যে কমিটমেন্ট, যে তিনি একটা বাংলাদেশটাকে এমনভাবে গড়ে তুলতে চান সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে, এবং তিনি একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেন যে এটা হবে একটা আমব্রেলার মতো বা ছাতার মতো, শুধু যে বিএনপি থাকবে তা কিন্তু নয়, বিএনপি ছাড়াও অন্যান্য ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী সবাইকে নিয়ে তিনি বাংলাদেশটা গড়তে চান। এ কারণেই কিন্তু ঢাকার মতো জায়গায়, সেখানে আপনি খেয়াল করেন ঢাকার মতো জায়গায় 7টি আসন তিনি মানে ফাঁকা রেখেছেন, বিএনপি ফাঁকা রেখেছে, যেখানে এখন পর্যন্ত কারো নাম ঘোষণা করা হয় নাই। এই 7 আসনে কি আপনি মনে হয় বিএনপির প্রার্থী দিবেন? না, এই 7 আসনে বিগত দিনে বিএনপির যারা জোট সঙ্গী ছিলেন, ইসলামিক দলের একজনের কথা শোনা যাচ্ছে এখানে, এছাড়াও অন্যান্য দলের কথা শোনা যাচ্ছে। দেওয়ার আগ পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কাকে বিএনপি দিবে বা কাকে বিএনপি ছাড়বে, কিন্তু ঢাকার মতো জায়গায় 7টি আসন বিএনপি ফাঁকা রেখেছে, নাম ঘোষণা করেনি, তাহলে জোট সঙ্গীদের দিবে। কোন কোন আসনগুলো এখানে আছে? এই যে এখানে রয়েছে, আমরা দেখেছি ঢাকা 10 আসন, জি, যেটা কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ এই অঞ্চল মিলে যে আসনটা ঢাকা 6 দিয়েছে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে, তিনি ত্যাগী এবং পরীক্ষিত নেতা। এর আগেও তিনি মানে আমরা যেটা বলছিলাম যে তারুণ্য নির্ভর মানে একটা সংমিশ্রণ আছে, তারুণ্য একই সাথে ত্যাগী, আবার একই সাথে দলের প্রতি আনুগত্য এবং সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগের বিষয়টা। শুধু ইশাক হোসেনের কথা বলছি না, যে সমস্ত নেতাদের, যুব নেতাদের, ছাত্র নেতাদের যারাই এসেছে এবারের মনোনয়নে, যাদের নাম এসেছে প্রত্যেকের আপনি দেখবেন কোনো না কোনো বড় অবদান আছে বিগত দিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ফলে তাদেরকে কিন্তু মূল্যায়ন করা হয়েছে। আপনি দেখবেন অনেককেই কিন্তু বলা হচ্ছিল যে এই মানুষগুলিকে সামনে আনলে ভালো হতো, তারা কেন সামনে নাই। যেমন খুলনার
মঞ্জু সাহেবের কথা বলবো, কিন্তু মঞ্জুর রহমান সরোয়ার বরিশালের কথা বলবো। অনেক সাধারণ মানুষ কিন্তু যখন আমরা মাঠে ময়দানে যাই, আপনি খেয়াল করবেন, জিজ্ঞেস করে এই মঞ্জুর রহমান সরোয়ার সাহেবের কী অবস্থা, কিংবা ওই নজরুল ইসলাম মঞ্জু সাহেবের কী অবস্থা, তাই না? তারেক রহমান কিন্তু এই যে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের বার্তাটা, এটা কিন্তু তার কানেও গিয়েছে। ফলে তিনি কিন্তু খুলনা থেকে নজরুল ইসলাম মঞ্জুকে মনোনয়ন দিয়েছে, বরিশাল থেকে কিন্তু মজির রহমান সরোয়ার সাহেবকে মনোনয়ন দিয়েছে। আপনি ঢাকার কথা বলছিলেন, ঢাকা ৭ অর্থাৎ লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচরের আংশিক, কোতোয়ালির আংশিক নিয়ে ঢাকা ৭ এটা ফাঁকা রাখা হয়েছে। এবং এখানে শোনা যাচ্ছে যে এটি ইসলামিক দলের একজন প্রতিনিধি, বড় আলেম, তাকে এই আসনে তিনি এখন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং বিএনপি যদি ওরকম জোট হয় কিংবা সমতলে ইলেকশন করে, তো সেটাও তার জন্য ছাড়বে। একই সঙ্গে ঢাকা ৯ যেটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা খুবই গুরুত্বপূর্ণ আসন, সেটিও কিন্তু ফাঁকা রাখা হয়েছে। এখানে কিন্তু সাধারণ মানুষ অনেকের প্রশ্ন, তাহলে এখান থেকে কে আসবে? নতুন দলের কেউ আসবে নাকি পুরনো দলের কেউ আসবে? মানুষের মধ্যে কিন্তু এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা আছে। আপনি মনে করবেন না রেইনবো, আপনি যখন রেইনবো বলবেন সুজন, আপনি যখন রেইনবো বলবেন, রেইনবোর মধ্যে কিন্তু 7টা কালার লাগবে। আপনি শুধু গ্রিন কালার দিয়ে কিন্তু রেইনবো হবে না। আচ্ছা, তার মানে রেইনবোর একটা প্রতিচ্ছবি ঢাকা দিয়ে শুরু হলো। হ্যাঁ, ঢাকা দিয়ে শুরু হলো। 7টা আসন এবং 7টা কালার। এখানে ইসলামপন্থী থাকবে, এখানে এনসিপি থাকবে, এখানে আরো অন্যান্য বিজেপি থাকবে, আন্দোলন প্রার্থ থাকবে, আরো অনেক কিছু থাকবে। আমি তো ভেঙেই আপনাকে বলছি। হ্যাঁ, এখানে এনডিএম ববি হাজার সাহেব থাকবে, সব কালারের লোকজন তো থাকবে। এবং এটা কেন্দ্রবিন্দু, এখানেই বিএনপি ছাড় দিচ্ছে। যে ছাড় দেওয়ার মানসিকতার কথা যেটা বলছিলেন, বিএনপি কিন্তু রাজধানীর মতো জায়গায় ছাড় দিচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা বলা চলে। এবং ঢাকা ৯ আপনি দেখেন, ঢাকা ৯ বলছি, ঢাকা ১০ ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ এই আসনটি ছাড় দিয়েছে। এবং আপনি জানেন এখানে এই আসনে বিএনপির ভাইটাল দুজন প্রার্থী, নাসির আহমেদ অসীম এবং শেখ রবিউল ইসলাম, রবি, তারা কিন্তু দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে আছেন এবং অনেক গুরুত্বপূর্ণ সময় তারা মানে ভালো দলের ভূমিকা পালন করছে। এখন কিন্তু আমরা দেখছি যে এই আসনে কিন্তু এখন পর্যন্ত কারোর নাম ঘোষণা করা হয়নি। এখন তাদেরকেও পাবে নাকি এখানে অন্য কোনো দল থেকে কাউকে দেওয়া হবে, বিষয়টা কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। ঢাকা ১৩ মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, আমরা দেখেছি সেখানে এনডিএম এর পক্ষ থেকে ববি হাজার সাহেব প্রচারণা চালাচ্ছে, পোস্টার টোস্টার ছেয়ে গেছে। বিএনপিকে এখানে ছাড় দিল, বিশাল ছাড়। এখানে তো না ছাড় দিল কিনা আমরা জানি না, কিন্তু ঘোষণা কিন্তু হয়নি, কিন্তু তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছে। ঢাকা ১৭ ওখানে বিএনপির প্রার্থী কে ছিল? বেসিক্যালি ওখানে বিএনপির প্রার্থী আব্দুল সালাম সাহেব ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, উনি তো দলের একজন সিনিয়র নেতা। এখন তাকে কিভাবে মূল্যায়ন করবে বা তাকেই এখানে আসলে দেয় কিনা, ফাঁকা যেহেতু আছে, এখন কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিএনপি কিন্তু বলেনি যে এই আসনগুলোতে আমরা প্রার্থী দেইনি, এগুলোতে আমরা প্রার্থী দেব না, এটা কিন্তু বলেনি। এখন ধোঁয়াশা। অর্থাৎ কেউ যদি বলে বিএনপির এই কয়জন প্রার্থী, সঠিক না। বিএনপি এইসব আসনেও প্রার্থী দিতে পারে, অথবা জোটের যারা সদস্য রয়েছে তাদেরকে ছাড় দিতে পারে, সবই পারে। যে কয়টা ফাঁকা আছে সেগুলো ছাড়া বাকিগুলোতে নিশ্চিত, আর যেগুলি ফাঁকা আছে সেগুলি অনিশ্চিত। এটা হচ্ছে মূল বক্তব্য। এর বাইরে ঢাকা ১৭ যেটি ক্যান্টনমেন্ট এলাকা, গুলশান, বনানী, আমরা দেখেছি যে ব্যারিস্টার আমদানি রহমান পার্থ, তিনি তার যে বিজেপি, বাংলাদেশ জাতীয় পার্টি, তার সেই প্রার্থীর লোকজন সেখানে কিন্তু প্রচারণা চালাচ্ছে এবং বেশ কিছু কর্মী সভা হয়েছে। আন্দোলন প্রার্থীর দলটা ছোট হোক বড় হোক, যে মাপেরই হোক না কেন, আপনি খেয়াল করবেন গুলশানে কিন্তু বেশ কয়েকটি জনসভা তারা করেছে, কর্মী সভা করেছে এবং উঠান বৈঠকের মতো প্রোগ্রাম করছে, ব্যানার ফেস্টন করছে এবং বড় বড় বিলবোর্ড সেখানে কিন্তু আন্দোলন প্রার্থী আমরা লক্ষ্য করছি। তাহলে এই আসনটি কাকে ছাড়া হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু একই সাথে তো ভোলায়ও দেখলাম যে ওনার দল খুব সক্রিয় এটা নিয়ে। না, ভোলায় সক্রিয় ঠিক আছে, কারণ যেহেতু ওনার বাড়ি ভোলা এবং ওনার বাবা নাজির রহমান মঞ্জু সাহেব ভোলা থেকে এমপি হয়েছিলেন, পরবর্তী মন্ত্রী হয়েছিলেন, সিটি কর্পোরেশন মেয়র ছিলেন। ফলে ভোলায় তো তার অস্তিত্ব, বিজেপির যদি আপনি অস্তিত্ব বলেন ভোলা, সেখানে বিজেপির সংগঠন ভালো থাকবে, এটাই স্বাভাবিক কথা। এবং বিএনপি সেখানে যেটা করেছে যে আমরা কি তাহলে বিজেপি প্রার্থী এবারও হবে, আন্দোলন প্রার্থী কি এবারও হবে, এটা ক্ষোভ ছিল। এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা কিন্তু একপাক্ষিক হয়নি, সেখানে দ্বিপাক্ষিক, মানে বিজেপিও সেখানে শক্তি জানান দিয়েছে, বিএনপি শক্তি জানান দিয়েছে, কিন্তু শাস্তিটা পেয়েছে কিন্তু বিএনপি সেখানে যে কমিটি, সেই কমিটি কিন্তু স্থগিত করা হয়েছে। অর্থাৎ তারেক রহমান মানে আপনার তাৎক্ষণিকভাবে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, ফলে সে কিন্তু
বিএনপির কমিটিকে সেটা স্থগিত করেছে এবং মনে হতে পারে যে বিএনপি কি তাহলে স্থগিত করে সেখানে আমাদের প্রার্থীকে দিল না, সেখানে কিন্তু আমার প্রার্থী হিসেবে কিন্তু বিএনপির সাবেক মন্ত্রী তার ছোট ভাই যিনি সাধারণ সাহেব তার ছোট ভাইকে কিন্তু গোলাম নবী আলমগীর তাই কিন্তু নমিনেশন দিয়েছে। অর্থাৎ শাস্তির জায়গায় শাস্তি। আর মনোনয়ন কাকে দিবে সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের স্থায়ী কমিটির সদস্য, মনোনয়ন বোর্ড তারাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে যোগ্যতা হিসেবে গোলাম নবী আলমগীর সাহেবকে দেওয়া যায়। আপনি আরো আছে আমাদের ঢাকা 18 আসন। ঢাকা 18 আসন দেখেছিলাম যখন উপনির্বাচন হয়, ঠিক সেই সময় শুধু এই উপনির্বাচন, দুইটা উপনির্বাচন ঢাকায় বিরোধী দলের সময়ে, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার সময়ে, তখন বিএনপির পক্ষ থেকে নির্বাচন করা অনেকটা বলা চলে যে কষ্টসাধ্য বিষয়। সেই সময় তারা আলাদা একটা আলোড়ন তৈরি করেছিলেন। এই দুইটাই কিন্তু এখন পর্যন্ত প্রার্থী দেয়া হয়নি। ঢাকা 18 আসনে আপনি জানেন যেটা বলছিলেন এস.এম. জাহাঙ্গীর, উনি আমরা দেখেছি, আমরা মাঠ পর্যায়ে সাংবাদিকতা করেছি, তো ওনার ওই সময় প্রচার প্রচারণা থেকে শুরু করে প্রতিটা কাজে কতটা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। এখন আমরা দেখলাম যে এই আসনটায় আপনার ফাঁকা রয়েছে। এখন আসলে উনি ছাড়াও কিন্তু ওই আসলে আরো বেশ কয়েকজন বিএনপির প্রার্থী, এর মধ্যে একজন মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আছে, কয়েকজন ত্যাগী ছাত্রনেতাও রয়েছে। ফলে সবাই কিন্তু ওই আসনে চায়। একটা হতে পারে এদের মধ্যে কাউকে দিবে, অথবা আরেকটা হতে পারে যেটি বলছিলাম রেইনবো করতে গিয়ে সেখানে জোটের কিংবা সমমনা কিংবা ত্যাগী কিংবা বিগত আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে কোনো শহীদ পরিবারের সদস্য কাউকে দেয় কিনা সেটাও হতে পারে। এটা তো সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়েছে, এখনই কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না বিএনপি কাউকে দিবে না কারোর জন্য আসনটি ছেড়ে দেবে। তবে এ পর্যন্ত যেটা হয়েছে, যেগুলো ঘোষণা হয়েছে, এটাই কিন্তু বড় ধরনের একটা বলা চলে যে বিএনপির নেতাকর্মী যারা, তারাও এটাকে চমক হিসেবে দেখছেন। একই সাথে অন্য অন্য দলের যারা আছে তারাও এই বিষয়টাকে চমক হিসেবে দেখছেন। আপনি তো কিছুক্ষণ আগ পর্যন্ত বিভিন্ন দলের নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, সাধারণ মানুষের অনেকের সাথে কথা বলেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তাদের প্রতিক্রিয়াটা কি? আসলে সাধারণ মানুষ আসলে নির্বাচনের দিকে উন্মুখ হয়ে আছে। এই যে জুলাই সনদের কথা, গণভোটের কথা, এগুলি বাজারে আছে, আমরাও রিপোর্ট করে আলোচনা করি, কিন্তু এই সব কিছু শুরুতে গিয়ে মানুষ কিন্তু চায় যাতে নির্বাচনটা হোক। নির্বাচন হওয়াটা জরুরি এই কারণে, কারণ দেশের যে অর্থনৈতিক অবস্থা এটা কিন্তু স্থবির হয়ে আছে, ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছে না, কিংবা বিভিন্ন সেক্টরে মানে যেগুলো আসার কথা আমদানি কিংবা রপ্তানির যে জায়গাগুলো সেগুলো কিন্তু অনেকটা বন্ধ হয়ে আছে। কেন? রাজনৈতিক সরকার না থাকার কারণে অনেকে সুযোগ নিচ্ছে। সুযোগ যে শুধু দেশের মধ্যে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ কিংবা অনিয়ম যারা করে তারা নিচ্ছে তা না, বিদেশি অনেক শক্তিও কিন্তু নিচ্ছে যে নির্বাচিত সরকার নাই, এদের সঙ্গে ডিল করে কি হবে। পার্শ্ববর্তী দেশ ভারত পর্যন্ত বেশ কয়েকবার বলেছে যে নির্বাচিত সরকার আসলে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অন্য সকল কিছু হবে। ভারতের সঙ্গে আমাদের যেই সম্পর্কটা, সেই সম্পর্কটা এখন তলানিতে চলে গেছে, আপনি জানেন। কেন নেই বললেই চলে, এখন নেই বললেই চলে। শুধুমাত্র আপনার ব্যবসা বাণিজ্য নয়, চিকিৎসা খাত বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে কিন্তু ভারতে যেত, এখন কিন্তু সেটার সংখ্যা একেবারে হাতে কোনো নগণ্য হয়ে গেছে। শুধু ভারত নয়, আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু একই অবস্থা, শ্রমিক পাঠানো জটিলতা চলছে, এবং অর্থনীতির যেটা আমি বললাম এক্সপোর্টের যে বিষয়টা সেটাও কিন্তু কমে গেছে। সব বিষয় তো গণমাধ্যমে সবসময় আসার সুযোগ হয় না। এবং আপনি ধরে রাখেন ফেব্রুয়ারিতে যেটি সরকারের মানে সরকার যেটা বলেছে, সরকারের কথা আমরা আস্থা রাখতে চাই, মানে এই ঘোষণাটা, নির্বাচনের যে ঘোষণা, আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনি দেখবেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ফেব্রুয়ারির পরবর্তীতে সরকার গঠনের পরে যারাই ক্ষমতায় আসুক, আপনি দেখবেন দেশের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কিছু কিছু জিনিস না অটোমেটিক হয়ে যায়, যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে নানা কারণে তারা তাদের স্বার্থে আমাদের সঙ্গে সম্পর্ক ভালো করবে, এবং এই বিষয়টি সাধারণ মানুষ চায়। সাধারণ মানুষ কিন্তু খুব বেশি কিছু চায় না। তারা কি চায়? তারা চায় যে নিরবিচ্ছিন্ন যেন বিদ্যুৎটা থাকে, দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সামাজিক নিরাপত্তাটা যেন থাকে, রাত 10টা হোক 12টা হোক 1টা হোক মানুষ যেন ঘরে ফিরতে পারে স্বস্তিতে, আমাদের মা বোনরা মেয়েরা যাতে মানে একেবারে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, কেউ যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, একই সঙ্গে আমাদের জীবন মানের যেন উন্নতিটা হয়। এবং চাকরির কথাটা যদি বলা হচ্ছে যে বিগত দিন আমরা শুনেছি ঘরে ঘরে চাকরি, যদিও ঘরে ঘরে কোন ঘরে চাকরি হয়েছে, কোন ঘরে চাকরি পেয়েছে আমরা জানি না। বিশেষ জেলার প্রাধান্য ছিল আমরা দেখেছি, এবং বগুড়া সহ, আপনার বাড়ি বগুড়া সহ উত্তরবঙ্গের জেলাগুলোকে যেভাবে অবহেলিত অবস্থায় রাখা হয়েছে, বগুড়া শুনলেই মনে হতো যে আসলে মানে কি একটা পাপ করে ফেলেছে। মানে এই অভিজ্ঞতাটা আমার একদম আপনার নিজেরও আছে, অনেক দিনের অভিজ্ঞতা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে
বগুড়ার পক্ষেও যেমন বললাম, আমি কিন্তু গোপালগঞ্জের পক্ষেও বলবো। গোপালগঞ্জে যে সবাই খারাপ কিংবা বগুড়ায় যে সবাই ভালো তা কিন্তু নয়, সারা বাংলাদেশটা আমাদের। সুতরাং বগুড়ার যেমন সমানভাবে উন্নতি হবে, অগ্রগতি হবে, যেটা অতীতে হয় নাই, নানা কারণে বন্ধ ছিল গত 17 বছর, একইভাবে গোপালগঞ্জ সহ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী এই অঞ্চলের উন্নয়ন কিন্তু কোনোভাবে থেমে থাকবে না। সারা বাংলাদেশ আমাদের, এখানে কোনো ব্যক্তি বা কোনো দলের কিন্তু দেশ না। দল আসবে, দল যাবে, দেশ থাকবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে, আইনের শাসন থাকবে। সেক্ষেত্রে বিএনপির যে স্লোগানটা সেটা বোধহয় আমাদেরকে খুব বেশি আশা জাগায় যে সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। নিশ্চয়ই আপনি দেখবেন যে পন্থীর কথা বলে না, কেউ হচ্ছে ভারতপন্থী, কেউ হচ্ছে পাকিস্তানপন্থী, কেউ আমেরিকা পন্থী। ইদানিং শুনতেছি কেউ হচ্ছে আমেরিকাপন্থী। অনেকে আমেরিকা থেকে প্রেসক্রিপশন নাকি নিয়ে আসে, সেই প্রেসক্রিপশনে বিভিন্ন কিছু লেখে, যদিও প্রেসক্রিপশনের ভাষা কিন্তু আমরা বুঝি না। ডাক্তারদের যে প্রেসক্রিপশন ভাষা আমরা বুঝি না, যাদেরকে দেয় তারা বোঝে। সুতরাং আমরা যেটা আপনি বিএনপির কথা বলছিলেন, বিএনপি স্লোগানটা সাংবাদিক সবার খুব পছন্দ হয়েছে, যে আসলে ভারতপন্থী না, পাকিস্তানপন্থী না, আমেরিকাপন্থী না, বাংলাদেশপন্থী হতে হবে। দালালি করতে হলে বাংলাদেশে দালালি করেন, বাংলাদেশের স্বার্থের বিষয়ে করেন। শহীদ জিয়াউর রহমান যেটা করেছিলেন, এবং করার কারণেই তো তাকে অকালে জীবন দিতে হয়েছিল, শহীদ হতে হয়েছিল। এখন যে বা যারাই বাংলাদেশের রাজনীতি করবে, এই 24-এর অভ্যুত্থানের পরবর্তীতে যে বা যারাই বাংলাদেশ রাজনীতি করবে, তাদের কিন্তু বাংলাদেশপন্থী হয়ে রাজনীতি করতে হবে। অন্য কোনো পন্থী হয়ে রাজনীতি করার সুযোগ অন্তত বাংলাদেশে নেই। না, সেক্ষেত্রেই আমরা কিন্তু একটা আশান্বিত হতেই পারি। কারণ বিএনপির পক্ষ থেকে আজকে যে চমকটা আমরা দেখলাম, একই সাথে নির্বাচন নিয়ে যে এতদিনের নানা ধরনের জটিলতা, নানা কনফিউশন আমরা দেখতে পাচ্ছিলাম, আজকের এই প্রার্থী ঘোষণার পর কি এই কনফিউশন কতটা দূর হয়েছে বলা চলে, কতটা কনফিডেন্স ফিরে এসেছে? না, আজকে বিএনপির যে মানে প্রার্থী ঘোষণা হলো, এটা নিশ্চয়ই রাজনীতিতে ইতিবাচক ধারা প্রবর্তিত হয়েছে। আপনি খেয়াল করবেন, আগামীকাল থেকে বিএনপির যে প্রার্থীরা রয়েছে না, তারা সারা বাংলাদেশের জেলায় জেলায় ছড়িয়ে পড়বে, মাঠে ঘাটে ছড়িয়ে পড়বে, একদম প্রান্তিক পর্যায়ে। এখন যদি কোনো ষড়যন্ত্র বলেন, এটা বলেন, এটা বলেন, এইগুলি কোনো হালে পানিই পাবে না। কারণ আপনি সেই জিনিসটাই মানুষ সামনে দেখে, যে জিনিসটা উৎসব মুখর, মানুষ নেগেটিভের চেয়ে পজিটিভটা কিন্তু বেশি দেখতে চায়। এখন প্রার্থীরা এলাকায় যাবে, দেখবেন দোকানপাটগুলি সরগরম হয়ে যাবে, মানুষের আয় ইনকাম মোটামুটি বাড়বে, খরচ যেহেতু হবে, সুতরাং দেখবেন যেটা উৎসব মুখর পরিবেশ হয়ে যাবে। কিন্তু এর মধ্যে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনার কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জুলাই সনদ। আজকেও কিন্তু প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে নিয়ে একটা জরুরি বৈঠক করেছে, এবং সেই বৈঠকের শেষে আমরা প্রথমে শুনেছিলাম প্রধান উপদেষ্টা ব্রিফ করবে, কিন্তু পরবর্তীতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি ব্রিফ করলেন, এবং তিনি বললেন যে তারা কোনো সিদ্ধান্ত নেবে না, সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলকে, এবং যারা রাজনৈতিক দল বিবাদমান রয়েছে তাদের মাঝে আলোচনার জন্য আহ্বান জানিয়েছে, এবং 1 সপ্তাহের একটা সময়সীমা বেঁধে দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে আপনারা নিজেরা বসে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করবেন, গণভোটটা কবে হবে, গণভোটের ব্যাপারে কিন্তু কারো আপত্তি নেই। না, এটা কয়েকদিন কিন্তু মানে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এটা একটা ধোঁয়াশা ছিল। মানে আমরা দেখলাম যে একটা পক্ষ ঘোষণা, মানে এমনভাবে বিষয়টাকে প্রচারণা চালাচ্ছিল যে মনে হচ্ছিল যে একটা দল গণভোটের পক্ষে আর একটা দল গণভোটের বিপক্ষে। সব পক্ষই কিন্তু গণভোটের পক্ষে, কিন্তু গণভোটটা হবে কবে? বিএনপির যৌক্তিকতা হচ্ছে, যদি গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের আগে হয়, সেক্ষেত্রে দুটা সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে, মানুষ কিন্তু আগ্রহী হবে না, এই গণভোট দিলাম কি দিলাম না, আগ্রহী হবে না। কারণ ভোটারদের কিন্তু কেন্দ্রে আপনি নিয়ে যায় কিন্তু প্রার্থীরা, এখানে কোনো প্রার্থী নেই, ফলে ভোটার উপস্থিতি কম হবে। যদি ভোটার উপস্থিতি কম হয় আর যদি না জয়যুক্ত হয়, তাহলে কি হবে? নতুন জটিলতা তৈরি হবে। সুতরাং বিএনপির যৌক্তিকতা হচ্ছে যাতে ভোটের দিনটা গণভোট হয়। একই সঙ্গে বিএনপি বলছে যে আরেকটা ভোট আয়োজনের জন্য যে বিশাল অঙ্কের রাষ্ট্রীয় খরচ হবে, সেটিও কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ মানে বেয়ার যে করবে সেই সক্ষমতা বাংলাদেশের নেই। আপনি জানেন অর্থনৈতিক অবস্থা একেবারেই তলানিতে, বাংলাদেশ ব্যাংকের যে কি অবস্থা সেটা তো আমরা জানি খুব ভালো করে। অন্যান্য দলের বক্তব্য হচ্ছে যে গণভোট হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে। কেন? অন্যান্য দলের মানে কয়েকটি দলের, অন্য কিছু দল, 8টি দল, জামাত, ইসলামী আন্দোলন রয়েছে, এখানে আরো কয়েকটি ইসলামপন্থী দল রয়েছে যারা চাচ্ছে আগে করার জন্য, এটা তাদের দলীয় অবস্থান। এখন আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, আমরা আশা করব রাজনৈতিক দলগুলো নিজেদের সাথে বসবে, এক জায়গায় বসে এই গণভোটটা কি হবে, কবে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নটা কোন প্রক্রিয়া হবে, এ বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছতে পারবে বলে এটা আমার দৃঢ় বিশ্বাস।
তবে আমার কাছে মনে হয় যে আপনি তো বেশ কয়েকদিন ধরে গণভোট সম্পর্কিত অতীতের যে গণভোটগুলো, ইভেন আমাদের দেশের যে ভোট প্রদানের কালচার থেকে শুরু করে আয়োজন ব্যবস্থাপনা সবকিছুর সম্পর্কেই আমরা যেহেতু অনেকগুলো নির্বাচন কভার করতে হয়েছে দীর্ঘ সাংবাদিকতা লাইফে, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে এখানে বিএনপি বা জামাত বিষয় না, বিষয়টা হচ্ছে একজন সাংবাদিক হিসেবে কোন সময়টা গণভোট হলে আমাদের জন্য ভালো হয়? আসলে আমার তো সবার আগে দেশকে চিন্তা করতে হবে, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন তো আমার চিন্তা না। আমার বক্তব্যটা বিএনপির পক্ষে গেলে আপনি আমাকে বিএনপি বানিয়ে দেবেন, জামাতের পক্ষে হলে আপনি জামাত বানিয়ে দেবেন, এটা তো মুশকিলের জায়গা। কিন্তু বাস্তবতা আমাকে ন্যায়ের জায়গা থেকে বলতে হবে যার বিরুদ্ধে যান। গণভোটটা এবং জাতীয় সংসদ নির্বাচনটা একই দিনে হওয়া উচিত। এই কারণে হওয়া উচিত, খরচের বিষয়টাও কমে আসবে, যেটা আমি বলছিলাম, একই সঙ্গে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হবে, যাতে এই গণভোটের নামে কোনো তামাশা না হয়। গণভোটটা যে সত্যিকার অর্থে গণভোট হয়, মানুষ যাবে। একটা জাতীয় সংসদ নির্বাচন যে এইটা হচ্ছে ব্যালট পেপার, এখানে নৌকা আছে, ধানের শীষ আছে, এখানে আপনার হ্যাঁ অথবা না 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 না, একটা তো থাকবে হচ্ছে নরমাল ভোটে, একটা নরমাল ভোট, জাতীয় জাতীয় নির্বাচনের ব্যালট পেপার একটা থাকবে, দাঁড়িপাল্লা থাকবে, সবগুলো দলের যে যারা কি কুলি শাপলাকুলি শাপলাকুলি থাকবে, আর অন্য সকল কিছু থাকবে, সেটা আপনি একটা মারবেন। আর আরেকটা থাকবে আলাদা ব্যালট, যেটা আমাদের হ্যাঁ অথবা না, সেটার মধ্যে মারবেন, মেরে আপনি দুইটা ব্যালট ফেলাই দেবেন। কেন ইউনিয়ন পরিষদের নির্বাচন আপনি দেখেন নাই, চেয়ারম্যান মেম্বার মহিলা মেম্বার তিনটা, লাল কাগজ নীল কাগজ সাদা কাগজ দুইটা কাগজ থাকবে, এটা কোনো জটিল কোনো প্রক্রিয়া। তখন তো আরো তিনটা কাগজ থাকে, এখন তো দুইটা কাগজ থাকবে, দিয়ে দিবে, শেষ। কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখন অনেক বিষয়গুলো আছে, কারণ এখানে সংবিধান পরিবর্তনের মতো অনেক বিষয়গুলো আছে যেগুলো মানুষের খুব সুন্দরভাবে বোঝা দরকার। কারণ এখানে আমি মনে হয় যে অনেক শিক্ষিত মানুষ আছে, তারাও এখনো বুঝতেছেন না যে আসলে কোন কোন বিষয়গুলো পরিবর্তন হবে। সেই জায়গাগুলো থেকে তাদের কাছে যদি প্রচারণাটা কম হয়, তাহলে সেক্ষেত্রে তো মানুষ গণভোটের মানে যে মেরিট, যে কারণে গণভোট হবে, সেটা তো বুঝবে না বোধহয়। যে আপনি এই কথাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সাধারণ মানুষ না, আপনার শিক্ষিত লোকজনও কিন্তু জানে না যে জুলাই সনদের ধারাগুলো কি কি ধারা পরিবর্তন হচ্ছে, সংবিধানের কোন কোন বিষয়গুলো আসলে মৌলিক পরিবর্তন হচ্ছে, নোট অফ ডিসেন্ট কি, সেই নোট অফ ডিসেন্ট কারা কারা দিয়েছে। বিএনপির নামে কিন্তু হচ্ছে নোট অফ ডিসেন্ট বলতেছে, জামাতে কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে, মানে প্রত্যেক রাজনৈতিক দলই নোট অফ ডিসেন্ট দিয়েছে। যেটা আমার পছন্দসই না বা যেটা আমি মনে করছি এটা আমার জন্য ইতিবাচক না, আমি সেটাই নোট অফ ডিসেন্ট দিয়েছি। ফলে এগুলো মানুষকে বোঝাতে হবে। এগুলি আমরা দেখছি সেমিনার হচ্ছে, সরকারকে যদি প্রশ্ন করা হয়, সরকারের মুখপাত্র প্রশ্ন করা হয়, তারা বলবে কই হচ্ছে না, 5 স্টার হোটেলগুলিতে সেমিনার হচ্ছে, সেই সেমিনারে কি সাধারণ মানুষের অংশগ্রহণ আছে? এটা তো একেবারে তৃণমূল পর্যায়ে মাইকিং করে, আপনার উঠান বৈঠক করে, মানুষকে লিফলেট দিয়ে বুঝাতে হবে, বলতে হবে। এই যে টেলিভিশনগুলিতে চাঙ্ক কিনে বিভিন্ন জায়গায় পত্রিকা বিভিন্ন আমরা দেখি বিভিন্ন ক্রোড়পত্র করে, এগুলি পড়ে মানুষকে বুঝাতে হবে, বলতে হবে, জানাতে হবে যে এই বিষয়ে আমরা মৌলিক পরিবর্তন চাচ্ছি, এটার বিষয়ে ভোট হবে, আপনারা যদি এই প্রস্তাবে রাজি থাকেন তো হ্যাঁ বললেন, আর না থাকলে না বললেন, শেষ। এবং এখন পর্যন্ত কিন্তু প্রার্থী মানে প্রশ্ন নির্ধারণ করা বিশাল একটা সময়ের ব্যাপার, বিশাল সময়ের ব্যাপার। একই সাথে এর আগে তো একটা আদেশ দিতে হয়, রাষ্ট্রীয় একটা আদেশ থাকতে হয়, অমুক তারিখে গণভোট হবে বা গণভোটের পক্ষে একটা আদেশ থাকতে হয়, সেগুলোও হয়নি, এর কোনো কিছুই হয়নি। এখানে আসলে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, কথাটা শুনলে ওনারা হয়তো কষ্ট পাবে, কিন্তু ওনারা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আউলা লাগাই দিচ্ছে, একটা ভেজাল লাগাই দিচ্ছে, মানে তারা একটা ভেজালের মধ্যে, তোমরা ভেজালের মধ্যে থাকো, নির্বাচন নিয়ে আসলে মানে কথা বললো না। যে কোনো পদক্ষেপ যদি নির্বাচনকে বিলম্বিত করে, ফেব্রুয়ারিতে কোনো কারণে যদি নির্বাচন না হয়, সেটা কিন্তু বিএনপির জন্য বা জামাতের জন্য ক্ষতি হবে তা না, যারা বর্তমান ক্ষমতায় আছেন তাদের জন্য কিন্তু ক্ষতি হবে। সুতরাং এমন কোনো সিদ্ধান্ত বা এমন কোনো বিষয়ে আলোচনায় মানে আনা উচিত হবে না যে বিষয়টি সবার জন্য ক্ষতিকারক হয়। যেমন ভাই, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি, আবারও একটু এই বিএনপির মনোনয়ন সংক্রান্ত বিষয় আসতেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছে আলোচিত অনেকেই বাদ পড়েছে, তাদের মধ্যে কারা কারা আছে সেইগুলো? আসলে আলোচিত অনেকেই বাদ পড়েছে, যেমন বাদ পড়েছে বলতে কথাটা এভাবে বলা যায়, মানে এখন পর্যন্ত তারা তাদের নাম ঘোষণা করা হয়নি, নাম ঘোষণা হয়নি। অনেককে আপনি খেয়াল করবেন, অনেককে নির্বাচন পরিচালনা কমিটিতে বিএনপি রাখবে, কারণ এই যে যারা নির্বাচন করবে তারা তো মাঠে ময়দানে দৌড়াবে, তাদেরকে গাইড করার মতো লোক কিন্তু লাগবে, যে তোমার এই সমস্যা তুমি এভাবে করো, তোমার প্রতিপক্ষ জামাত এটা করতেছে, তোমার প্রতিপক্ষ এনসিপি এটা করতেছে, ইসলামী আন্দোলন এটা করতেছে, তুমি এটা করো। কেন্দ্রীয়ভাবে মনিটরিং এবং তাদেরকে গাইড করার মতো একটা মনিটরিং সেল কিন্তু হবে, যেটা উচ্চ ক্ষমতা সম্পন্ন সেল। সেখানে কিন্তু নজরুল ইসলাম খান থেকে কমিটির সদস্য তিনি থাকবেন, তার নাম কিন্তু এখানে নাই। সেখানে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, বিগত দিনে 17 বছর আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নাম, সেই রুহুল কবির রিজভী সাহেবের নামও কিন্তু এখানে নাই, তিনি কিন্তু সেখানে থাকবে। এখানে আমরা দেখছি সুলতান সালাউদ্দিন টুকুর নাম নাই, যদিও তার ভাইয়ের নাম আছে। আমরা একটা আপনি খেয়াল করবেন, একটা বিষয় কিন্তু সামনে এসেছে, একই পরিবার থেকে একাধিক প্রার্থী দেওয়া হবে না। সুতরাং তার ভাই, বড় ভাই, তিনি মনোনয়ন পেয়েছে টাঙ্গাইল থেকে। তো তার ভাই যখন আব্দুল সালাম পিন্টু সাহেব পেয়েছে, সুলতান সালাউদ্দিন টুকুকে দেওয়া হয় না, তিনিও যোগ্যতা সম্পন্ন প্রার্থী, এর আগে তো উনি নির্বাচন করেছে। একই সঙ্গে কিন্তু আপনারা দেখবেন আরো একজন এর আগে তিনি ঢাকা থেকে নির্বাচন করেছেন না, হাবিবুল নবী খান সোহেল, তিনিও কিন্তু মানে দলের পোর্টফোলিওতে অনেক বড় নেতা, তাকে কিন্তু দেওয়া হয়নি। আপনি আলোচিত বললে তো আসলে আলোচিত শেষ হবে না। বিএনপির প্রতিটা আসনে যোগ্যতা সম্পন্ন 3 থেকে 5 জন প্রার্থী রয়েছে প্রতিটা আসনে। সুতরাং আপনি যে বলবেন কাকে বাদ দিয়েছে, কাকে দিয়েছে, যদি ওইটা মূল্যায়ন করতে হয় তাহলে আসন তো করতে হবে কমপক্ষে 1000। তখন মানে আসন কম, তখন হয়তো আরো মনে হবে আরো 1000 হলে ভালো হতো। তো সেই জায়গা থেকে আমরা একদম শেষ মুহূর্তে এসেছি যে প্রার্থীরা বিএনপির পক্ষে মনোনীত হলেন, তারা হয়তো বা আগামীকাল শুধু না, এখন থেকেই তারা এলাকাগুলোতে আরো কনফিডেন্টলি, এর আগেও তো তারা অনেক দিন ধরে এলাকাগুলোতে ঘুরছেন, তারা তাদের ভোটারের সাথে 31 দফা সহ বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছিলেন। সর্বশেষ তারা তো আমরা ধরে নিচ্ছি এদের মধ্যে তাদের মধ্যে নির্বাচিত হবেন অনেকেই, আবার হয়তো বা নির্বাচিত হবেন না, পরিচিত হতে পারেন। সেই জায়গা থেকে যারা নির্বাচিত হবেন তাদের উদ্দেশ্যে আপনি একজন সচেতন নাগরিক, একজন সাংবাদিক হিসেবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বিএনপির যারা মনোনয়ন পেয়েছে তাদের জন্য এখন 2টা চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যারা মনোনয়ন পায়নি, অর্থাৎ তার সমান কিংবা তার চেয়ে একটু কম যোগ্যতা সম্পন্ন, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে হয়তো কোনো ক্যাটাগরিতে বেশি যোগ্যতা সম্পন্ন, তারা পায়নি, তাদের কাছে যাওয়া এবং তাদের কাছে গিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আসনটা ধানের শীষের পক্ষে আনে, আসনটা যাতে বিএনপির পক্ষে আসে, সেজন্য কাজ করা, তো ঐক্যবদ্ধ থাকা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভোটারদের কাছে এতদিন যেই কমিটমেন্টটা ছিল বিক্ষিপ্ত আকারে, এখন কিন্তু আসন ভিত্তিক প্রার্থী হওয়ার পরে এখন তাদের সেই কমিটমেন্টটা হতে হবে একেবারে টু দি পয়েন্ট, যে আমার এখানে এই ব্রিজের সমস্যা আছে, আমি এই ব্রিজের সমস্যার সমাধান করব, এখানে একটা স্কুলের সমস্যা আছে, আমি এটা সমাধান করব, এখানে এই জিনিসটা দরকার, এটা করব যদি আমি নির্বাচিত হতে পারি, এখানে কালভার্টের সমস্যা, এটা আমি করব, এখানে এই মসজিদের, এই মন্দিরের, এই ধর্মীয় প্রতিষ্ঠানের সমস্যা আছে, আমি সমাধান করব, একই সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করব, এবং মাদক সহ, সন্ত্রাস সহ যে টিনেজদের গ্রুপের মধ্যে কি বলে কিশোর গ্যাং, এগুলো আমি দমন করব। অন্যান্য যে সমস্ত সামাজিক ব্যাধি আছে এগুলি সকল কিছু দূর করার ক্ষেত্রে প্রার্থীরা যতটা বেশি মানুষকে আশ্বস্ত করতে পারবে, প্রার্থীরাও কিন্তু সেভাবে মানুষের কাছ থেকে রেসপন্সটা পাবে। মনে করার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ তো মাঠে নাই, তাহলে মনে হয় আমার জয়টা নিশ্চিত, এটা মনে করার কোনো কারণ নেই। আমরাও আশা করছি যে প্রার্থীরা এমন কিছু কমিটমেন্ট দিবেন, মানুষের জন্য এমন কিছু কাজ করার প্রতিশ্রুতি দিবেন, যে প্রতিশ্রুতিগুলো আসলে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে, একই সাথে আশান্বিত করবে। ধন্যবাদ রিমন ভাই এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সুদন মাহমুদ। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।